নদীমাতৃক এই বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর মধ্যে অন্যতম একটি নদীর নাম পদ্মা নদী, যার উৎপত্তিস্থল ভারতীয় হিমালয় গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী, যা বাংলাদেশে এসে পদ্মা নামে পরিচিত হয়েছে। এই পদ্মা নদীকেই আপনারা অনেকেই হয়তো কীর্তিনাশা হিসেবেও চিনে থাকবেন। ভারতীয় গঙ্গা নদী থেকে বিভাজিত হয়ে রাজশাহী সীমান্তের কাছাকাছি এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাছে থেকে বাংলাদেশে প্রবেশ করে এবং সর্বশেষ মেঘনা ও যমুনায় মিলিত হয়ে সর্বশেষ বঙ্গোপসাগরে পতিত হয়। ইতিহাস বিশ্লেষণ করলে যতটুকু জানা যায়, নদী ও সাগরের উপকূল ঘেঁষেই গড়ে ওঠে সভ্যতা ও জনপদ। আর সুবিশাল পরিসরে বিস্তৃত এই পদ্মা নদীরই উপকূল ঘেঁষে গড়ে উঠেছে বৃহত্তর রাজশাহী জেলা। এই পদ্মা নদীর সাথেই জড়িয়ে আছে এই বাংলাদেশের মানুষের জীবন জীবিকা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং ভাঙা গড়ার খেলা। এই পদ্মা নদী বাংলাদেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ, অপরদিকে মানুষকে করেছে স্বজনহারা, ঘরছাড়া, নদী ভাঙনে, যার সাক্ষী এই পদ্মা নদীরই প্রতিটি ঢেউ। কিন্তু তারপরেও পদ্মা নদীর এই অপরূপ সৌন্দর্য এবং শান্ত মনোরম পরিবেশকে কেন্দ্র করে পদ্মা নদীর উপকূল ঘেঁষেই গড়ে উঠেছে বেশ কিছু পর্যটন কেন্দ্র, যেখানে পদ্মা নদীর এই অপার সৌন্দর্য ও মনোরম পরিবেশ উপভোগ করতে স্থানীয় জনগণ, সেই সাথে বহিরাগত এবং সেই সাথে সাথে দেশের বাইরে থেকেও বিভিন্ন শ্রেণী পেশার পর্যটকগণ এখানে উপস্থিত হন। ভিডিও চিত্রে এই মুহূর্তে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি এই পদ্মারই অববাহিকায় গড়ে ওঠা ছোট্ট একটি পর্যটন কেন্দ্র টিবাদ। ইংরেজি বর্ণমালার টি অক্ষরের আদলে তৈরি হওয়ায় এটি এখন জনমুখে টিবাদ নামেই পরিচিত। যান্ত্রিক এই কোলাহলপূর্ণ শহরে কর্মব্যস্ততায় নিষ্পেষিত মানুষগুলো একটু শান্তি আর একটু মনোরম পরিবেশের খোঁজে বিকেল হতেই এসে ভিড় করেন পদ্মার এই অববাহিকায়। পদ্মার উপকূলে অবস্থিত বৃহত্তর এই রাজশাহী জেলায় পদ্মার উপকূলকে ঘিরে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে পদ্মারই এই অববাহিকায়, যেখানে বেলা গড়াতেই হাজারো দর্শনার্থী এসে ভিড় করেন পদ্মার এই অপার সৌন্দর্য অবলোকনে। চলছে ভরা বর্ষা মৌসুম, বেড়ে চলেছে পদ্মা নদীর পানি, পদ্মা ফিরে পেয়েছে তার নবযৌবন। আর পদ্মা নদীরই এই নবযৌবনদীপ্ত রূপ দেখতে আমরা আজকে বেরিয়েছিলাম রাজশাহীর টিবাদ এলাকা থেকে। সুবিশাল পরিসরে প্রবাহিত এই পদ্মা নদী অথই পানিতে পরিপূর্ণ। চারদিকের প্রতিটি ঢেউ যেন প্রস্ফুটিত করছে এই পদ্মা নদীরই সৌন্দর্য, যা অবলোকনে আমরা বেরিয়েছিলাম ছোট্ট একটি নৌকা ভ্রমণে। পদ্মা নদীর এই সৌন্দর্য অবলোকনে আমার সাথেও ছিলেন অনেক দর্শনার্থী সহযাত্রী হিসাবে। তারাও বসেছিলেন নৌকায়, যে যার মতো করে মুঠোফোনে ভিডিও চিত্র ধারণ করছিলেন, মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করছিলেন, অথবা কেউ বা ছিলেন ব্যস্ত ফটো সেশনে। নদীর মাঝ বরাবর থেকে পদ্মা নদীর সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য আমরা ছুটে চলেছি ডিজেল ইঞ্জিন চালিত শক্তিশালী একটি নৌকায় চেপে। আমাদের নৌকাটি তরতর করে পানি কেটে এগিয়ে চলেছে সামনের দিকে তথা ভারতীয় সীমান্তের দিকে। ভিডিও চিত্রে এই মুহূর্তে আমার পেছনে ওই দূর দিগন্তে যে সীমান্তবর্তী গ্রামগুলো দেখতে পাচ্ছেন, অথবা গাছের যে সবুজ ছায়া দেখতে পাচ্ছেন, সেখানেই রয়েছে চরখানপুর ও চরখিদিরপুর গ্রামের অবস্থান। এরপরেই রয়েছে একটু খোলা মাঠ, তারপরেই রয়েছে সীমান্তবর্তী এলাকা। পদ্মার এই প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে নদীর মাঝ বরাবর দিয়ে একবার ভ্রমণ করে আসতেই হবে, নতুবা আপনি পদ্মার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। কারণ পদ্মা নদীরই প্রতিটি ঢেউয়েই প্রস্ফুটিত হয় পদ্মার এই অপার সৌন্দর্য, যা আপনি তীরবর্তী স্থান থেকে বসে দেখতেও পারবেন না, উপভোগ করতেও পারবেন না। আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি। ওই যে দূর দিগন্তে যে সীমানাটি দেখতে পাচ্ছেন, সেখানেই রয়েছে এই নদীরই মাঝখানের আরও একটি চর। এই চর শেষ হলে পরে পাওয়া যাবে আরও একটি ছোট নদী। সেখানে আরও একটি নদী পার হওয়ার পরেই আপনারা পৌঁছে যাবেন চরখানপুর এবং চরখিদিরপুর গ্রামে। অথই নদীর পানির উপর দিয়ে
তরতর করে বয়ে চলেছে আমাদের বহনকৃত ডিজেল চালিত এই নৌকাটি, যেখান থেকে বিস্তৃতভাবে লক্ষ্য করা যাচ্ছে এই পদ্মা নদীরই অপার সৌন্দর্য, মনোরম পরিবেশ আর তার গভীরতা। সত্যি কথা বলতে, নদীর মাঝ বরাবর যদি আপনি না আসেন তবে কখনোই এখানকার এই সৌন্দর্য, পদ্মার ঢেউয়ের স্পন্দন আপনি উপভোগ করতে পারবেন না। তো সুপ্রিয় দর্শক, আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে প্রায় পৌঁছেই গেছি, অর্থাৎ শহর থেকে নদীর মাঝ বরাবর যে চরটি পড়েছে সেই চরের অবস্থানে এখন আমরা পৌঁছে গেছি। আমাদের সঙ্গে আসা সহযাত্রীরা একে একে নেমে যাচ্ছেন। নামার পরপরই আমরা দেখতে পেলাম একদল কিশোর মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, যারা ভাড়ায় আপনাকে আপনার পরবর্তী গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত। অর্থাৎ এই চর থেকে আরও অনেকটা পথ আপনাকে সামনের দিকে যেতে হবে এবং সেখানে গেলে আরও একটি ছোট নদী পড়বে, যেখানে খেয়া পারাপারের ব্যবস্থাও রয়েছে, যার পর ওরা সেখান থেকে আপনাকে নিয়ে যাবে আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল, অর্থাৎ সীমান্তবর্তী যে গ্রামগুলো আছে, চরখানপুর, চরখিদিরপুর, সেই স্থানগুলোতে আপনারা যেতে পারবেন। সামনে যে নোঙর করে রাখা নৌকাগুলো দেখছেন, এগুলো হচ্ছে সীমান্তবর্তী এলাকার মানুষের খেয়া পারাপারের জন্য। চরের মাঝ বরাবর তেমন কিছু একটা নেই, রয়েছে ছোট্ট দুটি টং দোকান, যেখানে রয়েছে হালকা চা নাস্তার ব্যবস্থা। দেখতেই পাচ্ছেন বিদ্যুতের ব্যবস্থা না থাকায় সৌর বিদ্যুতের ব্যবস্থা করে রাখা হয়েছে। চরের মাঝখান দিয়ে যে মেঠোপথটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেঠোপথকে ধরেই আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপরে পাবেন ছোট্ট আরও একটি নদী, সেখানে খেয়া পারাপারের ব্যবস্থা রয়েছে এবং এরপরে আপনারা পৌঁছতে পারবেন আপনাদের সেই সীমান্তবর্তী গ্রাম চরখানপুর ও চরখিদিরপুরে। টিন ও কাঠের দ্বারা নির্মাণ করার যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট্ট ডিঙি নৌকাগুলো ব্যবহার করা হয় মাছ ধরার কাজে। একজন অথবা দুইজনের ভার বহন করতে সক্ষম এই ডিঙিগুলো। ঘুরতে ঘুরতে বেলা প্রায় শেষের দিকে আমরা আবারও রওনা দিলাম আমাদের সেই যাত্রা শুরুর স্থানের দিকে। ভরা বর্ষায় নবযৌবনা এই পদ্মা নদীর অপার সৌন্দর্য অবলোকনে এই নৌকা ভ্রমণটি ছিল এক কথায় অসাধারণ। হাতে সময় কম থাকায় আমাদের ফেরত চলে যেতে হচ্ছিল, কিন্তু মন যেতে চাইছিল না। আর সেই সাথে পদ্মার ঢেউগুলোও যেন হাতছানি দিয়ে পিছু রাখছিল বারবার। এই পদ্মা নদীর সাথেই আমাদের বাঙালির হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, প্রাপ্তি, অপ্রাপ্তি, তৃপ্তি, অতৃপ্তি সব কিছুই জড়িয়ে রয়েছে, যার বিশালতা আর গভীরতা আপনি পদ্মার এই মাঝখানে না আসা পর্যন্ত অনুভব করতে পারবেন না। একরাশ আনন্দময় অনুভূতি নিয়ে আমরা ফেরত চলে যাচ্ছিলাম, কিন্তু তারপরেও মনের গহীনে কোথায় যেন একটা শূন্যতা কাজ করছিল, ছেড়ে যেতে চাইছিল না এই অপূর্ব নৈসর্গিকেই পদ্মার অপার সৌন্দর্যকে ছেড়ে। আমরা ফেরত চলে আসলেও অন্যান্য দর্শনার্থীরা এখনও যাচ্ছে পদ্মার এই অপার সৌন্দর্য অবলোকনে। আমরা প্রায় আমাদের গন্তব্যে চলেই এসেছি। আমাদের পদ্মা নদীর সৌন্দর্য অবলোকন এবং নৌকা ভ্রমণের পর্বটি আজ এখানেই শেষ করব। দূর আকাশ, গোধূলি লগ্ন, হাতেও সময় প্রায় শেষ। ফিরে যেতে হবে নেড়ে আবারও সেই কাঙ্ক্ষিত যান্ত্রিক কোলাহলপূর্ণ মানুষের ভিড়ে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্যচিত্রে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।